হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা যে এসি বক্সির বইয়ের সিরিজে যে ভিডিওগুলো করছিলাম 1 by 1, আজকের ক্লাসে আমরা দেখব প্রিপোজিশনটা দুটো ক্লাসে তোমাদের করাবো। আজকে অর্ধেক হবে আজকের ক্লাসে, মানে আজকের এই ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে তোমরা প্রিপোজিশনের বাকি যে পার্টটা এসি বক্সি স্যারের যেই বইটা রয়েছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, সেই বইয়ের থেকে করাচ্ছি। তোমরা আগের থেকে যারা করো তোমরা জানো, যারা নতুন এই ভিডিওতে তাদেরকে বলে রাখছি যে আমি এসি বক্সি স্যারের যে বইটা রয়েছে জেনারেল অবজেক্টিভ ইংলিশ বা যে বইটা রয়েছে আর কি আরিহান পাবলিকেশনের, সেই বইয়ের সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি বইটা সম্পূর্ণ কমপ্লিট করব। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও, মানে ভিডিওগুলো করতে চাও, এই বইটা যদি পড়ে থাকো, অবভিয়াসলি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে বা কাছের যে কোনো দোকান থেকে বইটা কিনে নেবে। এবং সাথে আমি যেরকমভাবে বলে দিচ্ছি, যদি আমার বোঝানোটা তোমার ভালো লাগে তাহলে ভিডিওগুলো ফার্স্টের থেকে দেখতে পারো। ডিসক্রিপশনে প্লে লিস্ট রয়েছে, পুরো 1 by 1 ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে হোয়াট ইজ আ প্রিপোজিশন, প্রিপোজিশন কি সেটা আমাদের আগে প্রথমে বুঝতে হবে। প্রিপোজিশন কি? দ্য ওয়ার্ড প্রিপোজিশন, প্রি বলতে এখানে অ্যাজ ইন্ডিকেটেড বাই প্রেফিক্স প্রি, প্রি বলতে আগে বসবে। ইন আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ প্লেসড বিফোর আ নাউন অর প্রোনাউন টু ইন্ডিকেট ডিরেকশন, মেথড, প্লেস, সোর্স এটসেট্রা, ঠিক আছে? প্রিপোজিশনটা বসবে নাউনের বা প্রোনাউনের আগে, কোনো ওয়ার্ডের আগে যদি বসে, যদি এক কথায় বলি, কি বোঝাতে? ডিরেকশন, কোনো দিক, কোনো মেথড, কোনো পদ্ধতি, প্লেস, কোনো জায়গা, সোর্স, এই সমস্ত বোঝাতে। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে যদি বলতে যাই, দ্য নাউন অর প্রোনাউন ইজ শোন টু হ্যাভ আ কাইন্ড অফ রিলেশন উইথ রিগার্ড টু সামথিং এলস উইথ দ্য হেল্প অফ আ প্রিপোজিশন। মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউনের সাথে বা একটা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য পার্টের যেই রিলেশন, যে সম্পর্ক বা একটা লিঙ্ক, সেটা তৈরি করে কি? একটা প্রিপোজিশন। এখানে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। শিনা ওয়াজ ইন দ্য কিচেন, এখানে প্রিপোজিশন আছে ইন। আমি যদি এখানে ইন না বলতাম, শিনা ওয়াজ দ্য কিচেন, শিনা ছিল কিচেন, এরকম হয়ে যেত। মানে এবার প্রিপোজিশন ইনটা ব্যবহার করছি, শিনা ওয়াজ ইন দ্য কিচেন, মানে শিনা কিচেনের মধ্যে ছিল, ইন দ্য কিচেন। সেই ক্ষেত্রে এই যে দুটো নাউনের মধ্যে বা প্রোনাউনের মধ্যে, বা শিনাকে এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? শিনা কোথায় ছিল? কিচেনে ছিল। পুরো সেন্টেন্সের সাথে একটা রিলেশন তৈরি করছে, সেটাই হলো একটা প্রিপোজিশন। ইট মে জয়েন নাউন টু আ ভার্ব, এটা একটা নাউনকে একটা ভার্বের সাথে জয়েন করতে পারে। দেখো, শি স্লিপড অফ দ্য স্টেয়ার, স্লিপড, স্লিপ বলতে স্লিপ কেটে গেছিল ও ডাবল এফ, অফ, মানে স্লিপ, স্লিপের পরে ও ডাবল এফ অফই বলবো, দ্য স্টেয়ার, স্টেয়ার্সের থেকে, ঠিক আছে? তারপরে দেখো, ইট মে জয়েন নাউন টু অ্যান অ্যাডজেক্টিভ, নাউনের সাথে অ্যাডজেক্টিভকে, এক কথায় নাউনকে অন্যান্য পার্টের সাথে লিঙ্ক ক্রিয়েট করে আর কি, অন্যান্য সেন্টেন্সের অন্যান্য পার্টের সাথে। এইটুকু মনে রাখবে, নাউন বা প্রোনাউনকে। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, উই আর প্রাউড, ঠিক আছে? আমরা কি হই? প্রাউড অফ আওয়ার কান্ট্রি, কিসের? কান্ট্রি, আমাদের দেশের জন্য আমরা প্রাউড, গর্বিত, ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে না, কান্ট্রি নাউনের সাথে এখানে লিঙ্ক ক্রিয়েট হচ্ছে। এরপরেও যদি যারা বুঝতে পারছেন, আমি বলে দিচ্ছি তাদেরকে আবার। প্রিপোজিশন প্রি বলতে আগে বসে বা কোথায় বসে? এক কথায় সেন্টেন্সের মধ্যেই বসবে, ঠিক আছে? এবার প্রিপোজিশনটা হলো একটা নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের মধ্যে অন্যান্য পার্টের যে সম্পর্ক, সেটা বোঝাতে আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। বিভিন্ন প্রিপোজিশন রয়েছে, সেটা যে প্রিপোজিশনগুলো রয়েছে তার ব্যবহার অনুযায়ী আমাদের বসাতে হবে। আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, সেই অনুযায়ী আমরা প্রিপোজিশন, বিভিন্ন প্রিপোজিশন রয়েছে, সেগুলো আমরা দেখব ভিডিওতে। দেখো, প্রিপোজিশন রয়েছে অ্যাট, ইন, অন, অফ, ও ডাবল এফ, অফ, থ্রু, বিলো, উইথ। এগুলো হলো সাম অফ দ্য প্রিপোজিশন। এগুলো কিছু প্রিপোজিশনের মধ্যে কতগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো, দ্য নাউন আর প্রোনাউন ইউজড উইথ দ্য প্রিপোজিশন ইজ ইন আ অ্যাকুইজিটিভ কেস। যাই হোক, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা কোথায় রয়েছে? অন দ্য টেবিল, ঠিক আছে? টেবিলের ওপরে। আই ডিড নট টক টু হিম, আমি তার সাথে কথা বলি না। হেয়ার টেবিল, হিম হ্যাভ বিন ইউজড ইন দ্য অ্যাডজেক্টিভ কেস বিকজ দিস আর ওয়ার্ডস অফ অবজেক্টস, ঠিক আছে? অফ দ্য প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? টু হিম, অন দ্য টেবিল, ঠিক আছে? যেগুলো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে এরকম ভাবে, তাই এটাকে অ্যাকুইজিটিভ কেস বলা হয়। শুধু এইটুকু মনে রাখবে, আর কিছুর দরকার নেই, ঠিক আছে? সো অবজেক্টের প্রিপোজিশনের অবজেক্ট বলতে আমরা জেরান্ডের ক্লাসের মধ্যে আমরা দেখেছি, ঠিক আছে? যাই হোক, এখানে শুধু এইটুকু বোঝো যে প্রিপোজিশনটা কি। আর তাছাড়া তো জানোই প্রিপোজিশন, আশা করি ছোটবেলার থেকে সবাই মানে পড়েছো। ক্লিয়ার না হলে শুধু এইটুকু মনে রাখবে, একটা প্রিপোজিশন হলো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য পার্টের একটা সম্পর্ক তৈরি করে, সেটাই। তারপরে দেখো, আর প্রিপোজিশন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার বিষয়। আর প্রিপোজিশন সামটাইমস মে হ্যাভ মোর দ্যান ওয়ান অবজেক্ট, একটা প্রিপোজিশনের একটার থেকে বেশি অবজেক্ট থাকতে পারে। এখানে দেখলাম কি, যে অন দ্য টেবিলে, এই প্রিপোজিশনের একটা অবজেক্ট, এই প্রিপোজিশনের হিম একটা অবজেক্ট, কিন্তু বেশিও থাকতে পারে। আই গেভ মানি টু ঋতু অ্যান্ড হার ব্রাদার, আমি এই যে টু ঋতুকে দিয়েছিলাম এবং তার ভাইকে, দুটো অবজেক্ট। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস, অ্যামাং প্রিপোজিশন,
কিসের মধ্যে, ছেলেদের মধ্যে এবং মেয়েদের মধ্যে, দুটো অবজেক্ট এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো দ্য ক্লজ ক্যান বি অলসো ক্যান অলসো বি দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন, একটা ক্লজ একটা প্রিপোজিশনের অবজেক্টও হতে পারে। দেখো এখানে আই ওয়াজ প্লিজড উইথ হোয়াট শি ডিড ফর মি, যে হোয়াট শি ডিড ফর মি এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখো পে অ্যাটেনশন টু হোয়াট ইউর প্যারেন্টস সে, আই ওয়াজ প্লিজড আমি খুব প্লিজড হয়েছিলাম, উইথ হোয়াট শি ডিড ফর মি সে আমার জন্য যা করেছিল খুবই আমি প্লিজড হয়েছিলাম আর কি, খুবই ভালো লেগেছিল আমার, সন্তুষ্ট হয়েছিলাম আমি। পে অ্যাটেনশন, অ্যাটেনশন দাও কিসের প্রতি অ্যাটেনশন দাও, টু, দেখো প্রিপোজিশনের পরে এই যে উইথের পরে এটা রয়েছে, টু এর পরেও হোয়াট ইউর প্যারেন্টস তোমার পিতামাতা কি বলে সেটা, ঠিক আছে, বা তোমার পিতামাতা যা বলে আর কি। সো এই ক্ষেত্রে এই যে একটা এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে এটাও একটা অবজেক্ট হিসাবে ধরতে পারি আমরা, এই আর কিছুই না। তোমরা এরকম ভাবে কখনোই দেবে না যে এখানে প্রিপোজিশনের অবজেক্ট এটা কি অবজেক্ট হিসেবে রয়েছে, বা আমাদের ডিটেলসে জানা থাকলে আমরা কি সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা ঠিকঠাক করে লিখতে পারি বা বুঝি তাহলে গ্রামারের দিক থেকে যে কোনো কোশ্চেন দিক না কেন সবই পারবে, এর জন্য ডিটেলসে এরকমভাবে বলা আছে, ঠিক আছে, বইয়ের মধ্যে। তারপর দেখো নাম্বার 5, অ্যাডভার্বস অফ টাইম অ্যান্ড প্লেস ক্যান অলসো বি দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস, অ্যাডভার্ব অফ টাইম অফ প্লেস রয়েছে, ক্যান অলসো বি দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন। যেরকম রয়েছে দেখো ফ্রম হিয়ার, এই যে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, বাই দেন, অ্যাডভার্ব অফ টাইম, এগুলো ঠিক আছে আমরা অ্যাডভার্বের ক্লাসে দেখেছি। আই ডোন্ট লাইক টু গো ফ্রম হিয়ার, আমি এখান থেকে যেতে পছন্দ করি না। শি হ্যাড রিটার্ন বাই দেন, তারপরে সে ফিরে গেছিল, ঠিক আছে, এগুলো বলতে পারে। দেখো ফ্রম এই প্রিপোজিশনের পরে হেয়ার বসেছে, বাই এই প্রিপোজিশনের পরে দেন বসেছে, সো এই প্রিপোজিশনের পরে যেগুলো বসছে বলে এগুলো অ্যাডভার্ব অফ টাইম প্লেস অফ এগুলো অবজেক্ট হিসেবে থাকতে পারে প্রিপোজিশনের, ঠিক আছে। তারপর নাম্বার 6 দেখো ওয়েন ভার্বস আর প্লেসড আফটার প্রিপোজিশনস, যখন ভার্ব প্লেস করা হয় প্রিপোজিশনের পরে আদার দ্যান টু, শুধুমাত্র টু বাদে আর কি, দে শুড বি ইন দ্য জেরান্ড ফর্ম এক্সেপ্ট ওয়েন দে আর ইউজ ইন ইনফিনিটিভ ফর্ম, শুধুমাত্র ইনফিনিটিভ ফর্ম ছাড়া। শুধুমাত্র মনে রাখবে এটা আমরা যখন নন ফাইনাইট ভার্ব পড়ছিলাম তখনও তোমাদের বলেছি টু এর পরে V1 হয় সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে টু এর পরেও হয় যে অ্যাকস্টম টু, ইউজ টু, এর পরে আমরা জেরান্ড বলতে পারি, সেগুলো অন্য বিষয়। শুধুমাত্র মনে রাখবে টু এই প্রিপোজিশনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সে যেটা হয় ইনফিনিটিভ আর কি, মেইন যেটা স্ট্রাকচার ইনফিনিটিভের সেটা হয়। আর তাছাড়া অন্যান্য যে কোনো প্রিপোজিশনের পরে আমরা যদি বসাই তাহলে আমরা জেরান্ড বসাবো। দেখো আই এম কনফিডেন্ট অফ উইনিং হার লাভ, আমি কনফিডেন্ট তার ভালোবাসা জেতায় আর কি। শি ডাজ নট বিলিভ ইন ওয়েস্টিং টাইম, সে সময় অপচয়ে সে বিশ্বাস করে না, যে ইন ওয়েস্টিং, তারপরে ইনসিস্টেড অন গোয়িং, ঠিক আছে, অন গোয়িং টু পুনে, সে জেদ ধরেছিল পুনেতে যাওয়ার জন্য আর কি, অন গোয়িং টু পুনে। সো এগুলো আমাদের জেরান্ড ফর্মে এগুলো রাখতে হবে, ঠিক আছে। অন্যান্য প্রিপোজিশন টু বাদে অন্যান্য প্রিপোজিশনের পরে যদি আমরা এরকম ভার্বের ফর্ম ইউজ করি সেটার সাথে সেটা মেইন এরকম V1 এরকম হবে না, তার সাথে আমাদের আইএনজি ফর্ম ইউজ করতে হবে, এবং সেটা কি হবে, সেটা একটা জেরান্ডই হয় সবসময়, মনে রাখবে এটা কিন্তু পার্টিসিপেল না, এটা জেরান্ড, প্রিপোজিশনের পরে আমাদের জেরান্ড ব্যবহার করতে হয়। তো জেরান্ড যখন করাছিলাম সেই রুলেও তোমাদের বলেছি। তারপর দেখো প্রিপোজিশনস বিফোর পার্টিকুলার ওয়ার্ডস, কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ডের আগে প্রিপোজিশন যেগুলো ব্যবহার করবো, ট্রাভেল বা মুভমেন্ট যদি বোঝায়, ফ্রম মানে কোনো জায়গা থেকে, টু যদি বলি কোন জায়গা অবধি আর কি, বা কোন জায়গাতে, অ্যাড বলতে ছোট কোনো জায়গার আগে আমরা অ্যাড, কোনো প্লেসের আগে অ্যাড ব্যবহার করি, বড় কোনো জায়গার আগে আমরা ইন ব্যবহার করি, বাই কোনো কিছু দ্বারা যদি বোঝায়, অন কোনো কিছুর ওপরে, ইন টু বলতে ফোর্সফুলি যদি হয় অন টু, ও ডাবল এফ অফ, আউট অফ, এগুলো সবই দেখবো। দেখো উই ট্রাভেল ডেইলি ফ্রম, দেখো ফ্রম মিরাট থেকে টু দিল্লি, তাই এখানে টু দিল্লি বলছি, মিরাট থেকে তাই ফ্রম মিরাট, যে জায়গার থেকে সেটা ফ্রম মানে থেকে আমরা জানি, টু বলতে কোন জায়গা, টু তাছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার বি, অ্যারাইভ অ্যাট, ইন, গেট ইন, যেগুলো রিচ যেগুলো রয়েছে, অ্যারাইভ এর পরে অ্যাটও হয় ইনও হয়। যদি অ্যারাইভ ছোট জায়গায় কোনো বোঝায় তখন অ্যারাইভ অ্যাট বলি, বড় কোনো প্লেস যদি বোঝায় তাহলে ইন বলি, ঠিক আছে। গেট টু এগুলো হলে রিচ, পৌঁছানো কোথাও। দেখো দে অ্যারাইভ ইন ইন্ডিয়া ইন মার্চ, তারা অ্যারাইভ কোথায় ছিল, ইন্ডিয়াতে বসেছিল, তাই এখানে অ্যারাইভড অ্যাট ইন্ডিয়া বলবো না, ইন ইন্ডিয়াই বলবো। দে অ্যারাইভড অ্যাট প্যাটেল ব্রিজ, প্যাটেল ব্রিজ ছোট একটা ব্রিজের নাম, ঠিক আছে, সেই ক্ষেত্রে ছোট একটা জায়গা, তাই এখানে অ্যাট বলতে হবে। আই গো টু দ্য বাস স্ট্যান্ড লেট, আমি বাস স্ট্যান্ডে লেটে যাই, আই গো টু দ্য বাস স্ট্যান্ড লেট, ঠিক আছে। তারপরে দেখো হোম, মনে রাখবে হোমের আগে কখনো টু এই প্রিপোজিশন হয় না। দেখো দে ওয়েন্ট হোম বাই বাস, এখানে দে ওয়েন্ট টু হোম বললে কিন্তু ভুল হবে, হোম এই এর আগে কখনো টু ব্যবহার করবে না, ঠিক আছে। শি রিটার্ন টু হার হোম লেট, এই যেখানে হার ব্যবহার হচ্ছে, হার হোম তার বাড়িতে, এই হোমের একদম আগেই টু হয় না, যে হার হোম মাই হোম, সেই ক্ষেত্রে টু বলতেই পারি। শি রিটার্ন টু হার হোম লেট, ঠিক আছে।
তারপরে দেখো অ্যাভাব এবং ওভার। অ্যাভাব বলতে ওপরে বোঝায়, ধরো তোমার কোনো কিছুর সাথে টাচ নেই, অ্যাভাব বলতে পারে যেরকম দ্য সান ইজ অ্যাভাব আওয়ার হেড, ঠিক আছে। দ্য প্লেন ফ্লিউ অ্যাভাব আওয়ার হেড বলি না ওভার বলি? অবভিয়াসলি ওভার বলবো, মানে এক সাইড থেকে ওভার দিয়ে উড়ে চলে গেল প্লেনটা, সেক্ষেত্রে আমরা ওভার বলি। অ্যাভাব বলতে মাথার ওপরে ধরা রয়েছে, কোনো টাচ নেই আমাদের থেকে, ওপরে, মাথার উপরে বলতে উপরে রয়েছে, আমাদের সাথে টাচে নেই বা কোনো কিছুর সাথে টাচ নেই। ধরো ফ্যান, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাভাব আওয়ার হেড, এরকমই আমরা বলি। যাই হোক, এখানে দেখো যেগুলো রয়েছে এগুলো আমরা দেখি। বাট ওভার ক্যান অলসো মিন কভারিং অন দ্য আদার সাইড অফ, মানে আমি যদি বলি, এখানে এক্সাম্পলই রয়েছে, এখানে দেখো আমরা পড়বো। তারপরে দেখো অ্যাক্রস ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড ইন এভরি পার্ট অফ দ্য রিজন, মানে ধরো এখানে এক্সাম্পলটা দেখি, দেখো উই পুট আ শিট ওভার হিজ বডি। যে ওভার কেন বলছি, তার পুরো বডিটা চাদরে ঢেকে দিয়েছি, পুরো শিট এই পাশ থেকে ওই পাশ অব্দি, ঠিক আছে। দেখো এখানে বলছে কভারিং অন দ্য আদার সাইড অফ, মানে প্রত্যেকটা সাইড কভার হচ্ছে এই পাশ থেকে ওই পাশ অব্দি, এরকম অ্যাক্রস, ঠিক আছে। ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, ঠিক আছে, ইন এভরি পার্ট অফ দ্য রিজন, পুরো বডিটাই এরকম, যদি যে কোনো বডি হোক বা যে কোনো জিনিস এরকম ঢাকা থাকে সেক্ষেত্রে আমরা ওভার বলি, ঠিক আছে। তারপরে দেখো দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার, ব্রিজের এই পাশ থেকে ওই পাশ অব্দি একটা ব্রিজ রয়েছে, সেগুলোকে অবভিয়াসলি আমরা ওভার ব্রিজ বলি, তাই তো। রাস্তাতে ওই পাশ থেকে ওই পাশ এরকম কভার করা থাকে ওপর দিয়ে এরকম, সেটাও আমরা ওভার বলে থাকি, সেই ক্ষেত্রে ওভার ব্যবহার হবে। দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার, ঠিক আছে। তারপরে দেখো হি হ্যাজ ফ্রেন্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে তার বন্ধু রয়েছে। তারপরে দেখো আন্ডার, বিলো আর বিনিথের মধ্যে কি পার্থক্য, তিনটেই নিচের বোঝায়। আন্ডার দেখো বিলো আন্ডার মিন লোয়ার দেন, নিচে আরো, ঠিক আছে, তোমার নিচের পজিশন বলতে পারো, বা আরো লোয়ার এরকম জিনিস বলতে পারো, বা নিচেও বোঝায়। বাট আন্ডার ক্যান ইন্ডিকেট কন্ট্যাক্ট, আন্ডার বলতে কন্ট্যাক্টে থাকবে, ঠিক আছে, মানে স্পর্শ থাকবে। দেখো শি কেপ্ট মানি আন্ডার দ্য বেড, সে কি বেডের তলায় টাকা রাখে, মানে বেডের সাথে যে বেডটা রয়েছে বেডের সাথে টাকাটা এরকম তো নিচে রেখে দেয় আলগা, মানে কোনো টাচ থাকে না এরকম না, বেডের তলায় রাখে, গুজে মানে লুকিয়ে যদি রাখে বা যেরকম ভাবেই রাখুক না কেন বেডের সাথে টাচে থাকবে। তারপর দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ ক্রাশড আন্ডার দ্য কার, গাড়ির তলা এখানে টাচ থাকবে, ঠিক আছে, আন্ডার দ্য কার গাড়ির তলায় চাপা পড়েছে, সেই ক্ষেত্রে আন্ডার দ্য কার বলবো, বিলো বা এখানে বিনিত বলবো না। যখন টাচ থাকবে তখন আমাদের আন্ডার বলতে হয়, ঠিক আছে। হাউএভার বিলো ইজ ইউজড ওয়েন দেয়ার ইজ এ স্পেস বিটুইন টু স্পেস, যেমন অ্যাভাবটা উপরে ছিল কোনো টাচ ছিল না, ঠিক আছে। বিলোটাও কি নিচে থাকবে, কোনো এরকম বোঝা, দেখো দে লিভ বিলো আস, তারা আমাদের নিচে থাকে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখো মানে আমাদের নিচে ধরো লেভেলে থাকে বা নিচে এরকমই লেভেলে থাকে এরকমই বোঝাচ্ছে। তারপর দেখো আন্ডার ক্যান মিন জুনিয়র ইন র্যাঙ্ক, আন্ডার বলতে তোমার থেকে জুনিয়র, ঠিক আছে, সে এরকম র্যাঙ্ক বোঝায়। হি ইজ আন্ডার মি, সে আমার আন্ডারে ধরো কাজ করে, হি ওয়ার্কস আন্ডার মি এরকম যদি বলতাম, ঠিক আছে। কি বলছে আই এম সুপিরিয়র, মানে বলছে আমি তার থেকে সুপিরিয়র। বিলো ডাজন্ট হ্যাভ দিস মিনিং, বিলো বলতে এই মিনিং রয়েছে, আই এম হিজ সুপিরিয়র, ঠিক আছে। যাই হোক এখানে ধরো আমরা যদি বলি হি ইজ আন্ডার মি, সে আমার জুনিয়র ইন র্যাঙ্ক আমার, ঠিক আছে। তারপর দেখো বিনিথ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ আন্ডার, আন্ডারের মানে যা বিনিথ একই জিনিস, বাট ইট ইজ বেটার টু ইউজ ইট ফর অ্যাবস্ট্রাক্ট মিনিং, যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট মিনিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি। দেখো এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। হি উড থিঙ্ক ইট বিনিথ হিম টু ডু সাচ এ স্মল ওয়ার্ক, মানে সে এটা ভাববে যে এটা তার, ধরো একটা কাজ অফার করলাম তাকে, সে ভাববে কি, আমি বলছি সে হয়তো ভাবতে পারে যে এটা তার বিনিথ হিম বলতে তার থেকে কম লেভেলের এরকম আর কি, তার যতটা তার যোগ্যতা তার থেকে কম যোগ্যের তার কাজ অফার করা হলো, ঠিক আছে, সেরকম থাকবে অ্যাবস্ট্রাক্ট মিনিং এরকম, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বিনিথ ব্যবহার করে থাকি। সো আবার বলছি বিলো মানে নিচে, আন্ডার মানে নিচে, বিনিথ মানেও নিচে। এবার বিলো মানে কি, দেখো যদি কোনো টাচ না থাকে সেই ক্ষেত্রে বিলো বলতে পারি, দেখো দে লিভ বিলো আস, এবং আন্ডার বলতে ধরো যেরকম টাচে থাকে, ঠিক আছে, এরকম কন্ট্রাক্টে থাকে। শি কেপ্ট মানি আন্ডার দ্য বেড, দ্য ওল্ড ম্যান ক্রাশড আন্ডার দ্য কার, ঠিক আছে, টাচ হবে সেই ক্ষেত্রে। আর যদি বিলো বলি তাহলে নিচে, ঠিক আছে, নিম্নমান বলতে পারো। তারপরে আন্ডার ক্যান মিন জুনিয়র ইন র্যাঙ্কস, যেরকম শি ইজ আন্ডার মি এরকমই বোঝায়, সে জুনিয়র টু মিও বলতে পারো, আন্ডার মিও বলতে পারো, যেটা খুশি তোমার। এবং বিনিথটা যখন ব্যবহার করবো অ্যাবস্ট্রাক্ট মিনিং, যেরকম দেখো এই যে এই সমস্ত ক্ষেত্রে যে একটা স্মল একটা ওয়ার্ড তাকে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে সেটাকে সে কী ভাবতে পারে, তার যোগ্যতার থেকে হয়তো কম এরকম হতে পারে, সেই ক্ষেত্রে এখানে আমরা বিনিথ ব্যবহার করবো, ঠিক আছে। তারপর টাইম অ্যান্ড ডেট, দেখো ইউজ অ্যাট, কোনো সময়ের আগে আমরা নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড ব্যবহার করি, অন, কোনো ডেট যদি বলি অন সানডে, মানডে, বাই, এগুলো সবই বলছি। দেখো হি উইল কাম অ্যাট নাইট, সে
রাতে আসবে। রাতটা এখানে আমরা অ্যাট নাইট বলি, তাই তো, রাতের আগে অ্যাট নাইট বলতে হয়। যদি মর্নিং বলি ইন দ্য মর্নিং, যদি নুন বলি অ্যাট নুন বলি, ঠিক আছে, ইন দ্য ইভিনিং, অ্যাট দ্য ইভিনিংও বলতে পারো। দেখো এখানে সবই লেখা রয়েছে। অ্যাট ডাস্ক, ডাস্ক বলতে গোধূলি আর কি, যেটা সন্ধ্যাবেলা, যেটা ঠিক আছে, সন্ধ্যার যেটা মানে সন্ধ্যার আগে যে গোধূলি যেটা থাকে সেটাকে বলা হয়। নুন বলতে দুপুর, আর ডন বলতে ভোরবেলা, অ্যাট মিড নাইট, অ্যাট মিডি, অ্যাট 16, অ্যাট নাইট, এগুলো সব কিন্তু মনে রাখবে। অ্যাট 6 মানে যে কোনো নির্দিষ্ট সময়, অ্যাট 6টায়, অ্যাট 7:30, সেগুলো তো অ্যাটই বলবো। ইন দ্য মর্নিং, অন দ্য মর্নিংও বলতে পারো, আফটারনুনও বলতে পারো, ইভিনিং, নাইট, এগুলো সবই বলা যায়, ঠিক আছে। ইন নাইট না, অ্যাট নাইটটাই ইউজ করবে বেশি, ঠিক আছে। সো এখানে দেখি উই লেফট অন, আর যেটা বলছিলাম এখানে হি উইল কাম অ্যাট নাইট, যদি বলি এখানে বাই যে ব্যবহারটা রয়েছে সময়ের আগে, আমি যদি বলি হি উইল কাম বাই 10 PM, মানে রাত 10টার মধ্যে সে পৌঁছাবে, 10টার মধ্যে, ঠিক আছে, 10টার মধ্যে, 10টার ওই পাশে না, 10টার মধ্যে যে কোনো সময় পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে বাই ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবার যদি বলি হি উইল কাম অ্যাট 10 PM, মানে সে 10টার সময় পৌঁছাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। দেখো হি লেফট অন দ্য ইভিনিং অফ দ্য 6th অ্যাট 5:30 PM, ঠিক আছে। অন দ্য ইভিনিং, সে চলে গেছিলো, লেফট করে মানে গেছিল কখন, অন দ্য ইভিনিং, বা ইন দ্য ইভিনিংও বলতে পারো তুমি, যে অন বা ইন যেটা খুশি বলতে পারো। অফ দ্য 6th মানে 6 তারিখে, অ্যাট 5:30 PM, নির্দিষ্ট সময়, 5টা 5:30টার সময়, তাই। উই লেফট ইন ইভিনিং বা আফটারনুন, এখানে তুমি ইনও বলতে পারো, অনও বলতে পারো, তোমার যেটা খুশি, ঠিক আছে। ইনটাই ব্যবহার করা হয় বেশি। তারপর দেখো অন টাইম, ইন টাইম আর ইন গুড টাইমের মানে এর মধ্যে কি পার্থক্য। অন টাইম বলতে অ্যাট টাইম অ্যারেঞ্জ, যেই টাইমটা রয়েছে একদম সেই ঠিক সেই টাইমে, নিদার বিফোর নর আফটার, না আগে না পরে। ধরো ট্রেন যেরকম চলে, দেখো দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, ট্রেনের নির্দিষ্ট টাইম থাকে, যেই টাইমে স্টেশনে পৌঁছাবে, তখন আমরা অন টাইম, যদি একদম নির্দিষ্ট সময় পৌঁছেছে, 1 মিনিট আগেও না পরেও না, সেটা হলো অন টাইম, ঠিক আছে, সেটাকে আমরা অন টাইম বলে থাকি। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, ঠিক আছে। তারপর দেখো ইন টাইম মানে কি, নট লেট, দেরি করে না, ঠিক আছে, আগে হতে পারে বাট দেরি করে না। প্যাসেঞ্জার শুড বি ইন টাইম ফর দেয়ার ট্রেন, মানে আগে পৌঁছাতে হবে ট্রেনের, বা সেই টাইমে বা তার আগে, এরকম, কিন্তু দেরি করলে হবে না, সেটা হলো ইন টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে। আর অন টাইম বলতে না আগে না পরে, একদম কারেক্ট টাইমে। আর ইন টাইম বলতে পরে না, আগেও হতে পারে বা সেই টাইমেও হতে পারে। ইন গুড টাইম বলতে উইথ আ কমফোর্টেবল, মানে একটা কমফোর্টেবল, খুব ভালো একটা সময়। আই অ্যারাইভড অ্যাট দ্য থিয়েটার অ্যাট গুড টাইম, ধর আমি থিয়েটারে পড়েছিলাম একটা ভালো সময়, যখন বইটা পুরো বসেছি, ফিল্মটা শুরু হয়েছে, ঠিক আছে, আমার গিয়ে বসে থাকতে হয়নি, ওই রকম বোঝাই ইন গুড টাইম যদি আমরা বলি। তারপরে দেখো তারপরটা রয়েছে অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, ইন দ্য ইভিনিং, ইন দ্য কি বলছি, ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, এগুলো কখন। অ্যাট দ্য বিগিনিং অফ আ বুক দেয়ার ইজ আ ফরওয়ার্ড, মানে এটা কিছু মানে ফরওয়ার্ড বলতে প্রিফেস টাইপের যেটা লেখা থাকে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক, ঠিক আছে। অ্যাট দ্য এন্ড দেয়ার মে বি অ্যান ইন্ডেক্স, একদম শেষে এখানে ইন্ডেক্স থাকতে পারে একটা। ইন দ্য বিগিনিং বা অ্যাট ফার্স্ট, ইন দ্য আর্লি স্টেজ, একদম এটার মানে কি বোঝায়, ইন দ্য বিগিনিং বা অ্যাট ফার্স্ট, এটা যদি বলি তার মানে বোঝায় কি, অ্যাট দ্য ইন দ্য আর্লি স্টেজ, একদম প্রথমের দিকে। ইট ইমপ্লাইজ দ্যাট ল্যাটার দেয়ার ওয়াজ আ চেঞ্জ, মানে এর অন্তর্নিহিত অর্থটা কি বোঝায়, এরপরে, ল্যাটার বলতে এরপরে, LATER, এর মানে হলো পরবর্তী সময় বা এরপরে, দেয়ার ওয়াজ আ চেঞ্জ মানে এরপরে একটা চেঞ্জ ছিল বা আছে আর কি, এরকম অর্থে বোঝায়, ঠিক আছে। যখন অ্যাট ফার্স্ট, ইন দ্য বিগিনিং এরকম বলি। দেখো ইন দ্য বিগিনিং যেরকম বলছি, দেখো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অফ আ বুক দেয়ার ইজ আ ফরওয়ার্ড, আগে ফরওয়ার্ড থাকে, তারপরে তো লেখা শুরু হয়, যে চেঞ্জ হচ্ছে, তারপরে লেখাটা শুরু হচ্ছে। ফরওয়ার্ডটা থাকলে কিছু প্রিভিয়াস টাইপের, তারপরে চেঞ্জ হচ্ছে, এরকম একটা জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো ইন দ্য বিগিনিং উই ইউজড হ্যান্ড টুলস, ইন দ্য বিগিনিং একদম মানে শুরুর দিকে, যখন পৃথিবী ধরো মানে মানুষজনের যখন সভ্যতা স্টার্ট হয়েছে আর কি, বা যখন মানুষজন জঙ্গলেও থাকতো, গুহাতে থাকতো, তখন মানুষ কি হ্যান্ডমেড টুল ব্যবহার করতো, হাতে তৈরি পাথরের জিনিস বা বিভিন্ন জিনিসপত্র হাতে তৈরি। তারপরে ল্যাটার উই হ্যাড মেশিনস, তারপরে আমাদের কি এসছে, মেশিনস। এ দেখো ইন দ্য বিগিনিং, সেই ক্ষেত্রে এখানে বলছি, ঠিক আছে। অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং, অ্যাট ফার্স্ট, এরকম যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রে ইন দ্য বিগিনিং যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে এই চেঞ্জের ক্ষেত্রে এটা বোঝাবে। আমি আগে এটা বলছিলাম, এটা অ্যাট দ্য বিগিনিং, ঠিক আছে, সেই ক্ষেত্রে বুঝতে পারলে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক দেয়ার ইজ এ ফরওয়ার্ড, মানে লিটারারি অ্যাট দ্য বিগিনিং, ঠিক আছে, লিটারালি অ্যাট দ্য বিগিনিং মানে প্রকৃতপক্ষে একদম বিগিনিংই, ঠিক আছে। পরে যেটা বললাম চেঞ্জ হচ্ছে, সেটা এই এক্সাম্পলটা মনে রাখবে। ইন দ্য বিগিনিং উই ইউজ হ্যান্ড টুলস, ল্যাটার উই হ্যাড মেশিনস, ঠিক আছে, সেক্ষেত্রে ইন দ্য বিগিনিং। আর অ্যাট দ্য বিগিনিং বলতে কোনো জিনিসের, ধরো বইয়ের বা যে কোনো জিনিসের একদম শুরুর দিকটায়, বুঝতে পারলে ব্যাপারটা। তারপরে দেখো দেখো ইন কখন ব্যবহার করে, একটা বড় পরিসরে, অনেকটা টাইম জুড়ে, তাই তো, যেই আমাদের এরাটা চলেছে, মানে
যে সময়টা চলেছে এখন হ্যান্ডমেড টুলস অনেক বড় একটা সময়, তাই ইন দ্য বিগিনিং বলবো, অ্যাট দ্য বিগিনিং বলবো না। অ্যাট দ্য বিগিনিং বলতে যে বইয়ের ধরো একটা, ঠিক আছে, এটা বই ধরো, বই তো একটা যত বড়ই বই হোক না কেন একটা ছোট জিনিসই, সেটার একদম শুরুতে, তাই এখানে অ্যাট দ্য বিগিনিং বলছে, ঠিক আছে। আর শেষটা যদি হয় সেক্ষেত্রে ইন আর অ্যাটের ব্যবহার তো জানোই, বললাম যদি বড় ক্ষেত্রে বোঝায় তাহলে ইন বলি, ছোট বোঝালে তখন আমরা অ্যাট ব্যবহার করি। তারপর দেখো ইন দ্য এন্ড আর অ্যাট লাস্ট। ইভেনচুয়ালি বলতে ইভেনচুয়ালি বা আফটার সাম টাইম, ঠিক আছে। অ্যাট ফার্স্ট হি অপোজড ম্যারেজ, প্রথমে বিবাহে সে অপোজ করেছিল, মানে সম্মতি ছিল না, বাট ইন দ্য এন্ড হি গেভ হিজ কনসেন্ট, তারপরে তার মতামত সে দিয়েছে আর কি। সেখানে যদি বলি ইন দ্য এন্ড, এই ক্ষেত্রে ব্যবহার করো আফটার সাম টাইম, ঠিক আছে, কিছু সময়ের পরে বা কিছু সময় পরে, কিছু দিন পরে, এরকম বোঝায়, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে আমাদের। ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড কোন অর্থে আমরা ব্যবহার করি। এখানে অ্যাট লাস্টও বলতে পারো, অ্যাট লাস্ট, বাট অ্যাট লাস্ট হি গেভ হিজ কনসেন্ট, ঠিক আছে। তারপরে দেখো এখানে যে অ্যাট ফার্স্ট প্রথমেই ছিল, তারপরে অ্যাট লাস্ট এরকম বলতে পারি। দেখো এরকম ইন অ্যান্ড শুধুমাত্র এই এক্সাম্পলটা যেটা রয়েছে না, ইন দ্য বিগিনিং উই ইউজড, এই ক্ষেত্রে ইন ব্যবহার করে বড় পরিসর যদি বোঝায়, আর ছোট এই সমস্ত টাইম এগুলো আমরা অ্যাটও বলতে পারি, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তারপরে দেখো ইন, অন, অ্যাট দ্য ব্যাক অফ, হোয়াট ইজ দেয়ার অ্যাট দ্য ব্যাক অফ দ্য টেবিল। এই অ্যাট দ্য ব্যাক অফ বলতে বিহাইন্ড, লেখাই রয়েছে দেখো পেছনে, ঠিক আছে, কি রয়েছে টেবিলের পেছনে, কি রয়েছে, হোয়াট ইজ দেয়ার। তারপর দেখো দেয়ার ইজ গ্লসারি অ্যাট দ্য ব্যাক অফ দ্য বুক, এই বইয়ের পেছনে কি রয়েছে, গ্লসারি, ফিউ পেজেস, ঠিক আছে। অ্যাট দ্য ব্যাক বলতে এখানে বোঝাচ্ছে ফিউ পেজেস, যেই কিছু পেজেস রয়েছে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। দেয়ার ইজ আ রুম অন দ্য ব্যাক অফ দ্য হাউস, মানে এই বাড়ির যে রয়েছে পার্ট, যে এরিয়াটা বোঝাচ্ছে, বাড়ির এরিয়ার পেছনের দিকে এটা কি রয়েছে, একটা রুম রয়েছে, ঠিক আছে। হি ওয়াজ স্ট্যাপড ইন দ্য ব্যাক, মানে তার পিঠে, ব্যাক বলতে পিঠের মধ্যে আটকে গেছে, স্ট্যাপড হয়েছে আর কি, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। সেখানে গেল। তারপরে দেখো বাই, বিফোর, বাই টাইম, ডেট যদি বোঝায়, নট ল্যাটার দেন, যেরকম বললাম প্লিজ বি অ্যাট হোম বাই 8 PM, মানে 8টার মধ্যেই বাড়ি, মানে লেট যাতে না হয়, ঠিক আছে। বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার মাই স্টাডি উইল হ্যাভ ফিনিশড, মানে এই শেষের এই যে এখানে যদি বাই দিয়ে কোনো সময় থাকে, ফিউচারে যদি থাকে সেই ক্ষেত্রে ফিউচার পারফেক্টে বলতে হয়, আমরা টেন্সের ক্লাসেই দেখেছি। বাই দিয়ে যদি অতীতের সময় থাকে তাহলে পাস্ট পারফেক্টে বলতে হয়। বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এই ইয়ারের শেষেই আমার কি হয়ে যাবে, আমার স্টাডি ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে, আমার পড়াশোনা মানে ফিনিশ হয়ে যাবে। তারপরে দেখো রুলস, দেখো রুল নাম্বার 1, আ প্রিপোজিশন ইউজুয়ালি প্লেসড বিফোর ইটস অবজেক্ট বাট সামটাইমস ইট ইজ প্লেসড আফটার ইট, মানে এরপরে হয়, নর্মালি আগেই হয়, যেটাকে এটা মডিফাই করবে বা যেটাকে বোঝাতে ব্যবহার করছি, বাট কিছু কিছু ক্ষেত্রে পরেও হয়। দেখো ওয়েন দ্য অবজেক্ট ইন দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ আন্ডারস্টুড, দেখো টু হুম আর ইউ টকিং, এরকম হয় না, এগুলো একটুখানি তোমরা এক্সাম্পলগুলো মনে রাখলে তোমাদের সুবিধা হবে আরও বেশি, এরকমভাবে মনে রাখার থেকে। হুম আর ইউ টকিং টু বা হু আর ইউ বলতে পারো, ঠিক আছে, দুটোই কারেক্ট। হুমটা বেশি ব্যবহার হয়ে থাকে আর কি। হুম আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো, ঠিক আছে। টুটা প্রিপোজিশনটা সেই ক্ষেত্রে পরে আসবে, ইন্টারোগেটিভ যদি হয়, প্রোনাউন ইজ আন্ডারস্টুড প্রোনাউনটা যদি ব্যবহার করি, তখন আমাদের টুটা শেষ চলে আসে। দেখো অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, এরকম না, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, ঠিক আছে, এটা কারেক্ট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। তারপর দেখো ফর হোয়াট আর ইউ লুকিং, এরকম হয় না, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। তারপরে দেখো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করছো, কোন কারণে অপেক্ষা করছো বা কিসের জন্য অপেক্ষা করছো, ঠিক আছে। তারপরে দেখো when the object of the preposition is a relative pronoun that যদি থাকে, সেই ক্ষেত্রে দেখো this is the book for that I have been looking, এরকম না, this is এই যে that, এটা যে রিলেটিভ প্রোনাউন হিসেবে রয়েছে, this is the book that I have been looking for, এই ক্ষেত্রে আমাদের ফরটা এই যে that এর আগে না, এখানে আসবে ফর। this is the picture of that she always talks, এরকম না, this is the picture that she always talks of, ঠিক আছে, এগুলো হবে কারেক্ট। তারপরে দেখো when an infinitive qualifies a noun, যদি একটা ইনফিনিটিভ একটা নাউনকে কোয়ালিফাই করে, যেরকম যে টু লিভ, টু রাইট, টু স্পেন্ড, এগুলো হলো একটা ইনফিনিটিভ, ঠিক আছে। যদি এখানে নাউনকে কোয়ালিফাই করে, দ্য প্রিপোজিশন শুড বি প্লেসড আফটার দ্য ইনফিনিটিভ, প্রিপোজিশনটা পরে বসবে। ইট ইজ নট আ সেফ প্লেস টু লিভ ইন, লিভের পরে সবসময় ইন হয়, দেখো এখানে লেখাই রয়েছে। তারপরে দেখো হি গেভ মি আ পেন টু রাইট উইথ, ঠিক আছে। তারপরে হি গেভ মি সাম মানি টু স্পেন্ড, স্পেন্ডের পরে এখানে তো কোয়ালিফাই করছে না, এখানে দরকার নেই কোনো প্রিপোজিশনের, এটা ঠিকই আছে। তারপরে দেখো রুল নাম্বার 2, অ্যাজ আ রুল নো প্রিপোজিশন ইজ প্লেসড আফটার দ্য ফলোইং ভার্বস ওয়েন দিস ভার্বস আর ইউজড ইন অ্যাক্টিভ ভয়েস, এই ভার্বগুলো যে স্ট্রেস, এমফাসাইজ, ডিসকাস, ইনভেস্টিগেট, কম্প্রাইজ, অ্যাকম্পানি, কনসিডার, ভায়োলেট, ডিমান্ড, রিসেম্বল,
পারভেট, প্রিসিড, সাকসিড, এই সমস্ত যেই কটা ভার্ব রয়েছে এগুলো একটুখানি পড়ে নেবে, 2-3 বার একটুখানি রিডিং দিয়ে নিলেই হয়ে যাবে। আর বইয়ের থেকে তো একটু মুখস্থ করে নিলে আরও তোমার ভালো, যদি এগুলো মনে রাখতে পারো। এগুলো সব এখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে, এগুলোর সাথে কখনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েসে থাকলে কখনো এগুলোর সাথে প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। দেখো, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ইনটু দ্য কেস, ইনটু এখানে হবে না। ইনভেস্টিগেটিং এই ভার্বের পরে ইনভেস্টিগেটের অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্রিপোজিশন হয় না, এখানে ইনটু হবে না। দ্য টিচার এমফাসাইজড অন দ্য নিড অফ ডিসিপ্লিন অফ ইন লাইফ, সেখানে অন হবে না, এমফাসাইজড অন, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে, অন হবে না এখানেও। আই হ্যাভ অর্ডার্ড ফর হিজ ট্রান্সফার, সো এখানে ফর হবে না, আই হ্যাভ অর্ডার্ড হিজ ট্রান্সফার, এরকম হবে। আই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম উইথ ইউ, আই শ্যাল ডিসকাস, ডিসকাসের পরে এখানে অ্যাবাউটটা হবে না, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে তাই। সো রিজেম্বলস উইথ, এখানে আবার রিজেম্বলস হার মাদার, শুধু এইটুকু হবে, উইথের দরকার নেই, হয় না আর কি। আর কলেজ কম্প্রাইজেস অফ ক্লাসরুমস, কম্প্রাইজেস পরে এখানে অফ হবে না, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে তাই। ইন্ডিয়ান, এবার প্রত্যেকটা এখানে দেখো, হি প্রমিস টু অ্যাকম্পানি মি, দ্য কমিটি ইজ কম্প্রাইজড, এই যে এটা রয়েছে প্যাসিভ ভয়েসে। দ্য কমিটি ইজ কম্প্রাইজড, সেই ক্ষেত্রে কম্প্রাইজড অফ, ঠিক আছে, এটা তখন কারেক্ট। দ্য কমিটি ইজ কম্প্রাইজড অফ 5 মেম্বার্স, মানে 5 জন মেম্বার দিয়ে কমিটিটি গঠিত, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসে থাকলে হবে না, কিন্তু প্যাসিভ ভয়েসে থাকলে হবে, দেখো শেষের এক্সাম্পলটার মধ্যে রয়েছে। তারপরে দেখো, অমিশন অফ টু উইথ দ্য ভার্বস অফ কমিউনিকেশন বিফোর অবজেক্ট, অ্যাডভাইস, টেল, আস্ক, বেক, কমেন্ট, এগুলোর পরেও মানে অমিশন অফ টু এর পরে আমরা টু ব্যবহার করবো না, এই ভার্বগুলো যেগুলো রয়েছে, অ্যাডভাইস, টেল, আস্ক, বেক, কমেন্ট, ঠিক আছে। এই রিকোয়েস্ট, ইনফর্ম, অর্ডার, আর্ক, দেখো আই অ্যাডভাইসড হিম টু গো, অ্যাডভাইস টু হিম না, আই অ্যাডভাইসড হিম, টুটা হবে না। আই ইনফর্ম টু দ্য পুলিশ না, ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ইনসিডেন্ট, ইনকোয়ার্ড অফ হিম, সেই ক্ষেত্রে ঠিক আছে, আমি তাকে ইনকোয়ার করেছিলাম অফ টিম, তার ব্যাপারে আর কি, সেই ক্ষেত্রে ঠিকই আছে। এখানে কেন হবে না, কারণ কমিউনিকেশন যদি বোঝায় উইথ দ্য ভার্বস ইজ কমিউনিকেশন বিফোর দ্য অবজেক্ট, তখন আমাদের টুটা এখানে তুলে দিতে হবে। আই অ্যাডভাইস, যে কমিউনিকেট, আমি তাকে অ্যাডভাইস করেছিলাম, কমিউনিকেশন তো বোঝাচ্ছে এখানে আমাদের, তার মধ্যে আমার কমিউনিকেশন হচ্ছে। আই ইনফর্ম দ্য পুলিশ, পুলিশকে ইনফর্ম করেছিলাম। আই ইনকোয়ার্ড অফ হিম, তার সাথে ডিরেক্ট তো কমিউনিকেট হয়নি, আমি তার সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম, ইনকোয়ার্ড অফ হিম, ঠিক আছে, সেক্ষেত্রে ঠিকই আছে, অফ ব্যবহার করবো। এখানে অফ হবে, ইনকোয়ার্ড টু হবে না, যাই হোক এখানে মেইন জিনিসটা হলো টু, এখানে টু কখনো হবে না, এটা অফ হবে, ঠিক আছে, ইনকোয়ার্ড অফ হিম, আর ইনকোয়ার্ড টু হিম হবে না কখনো, ঠিক আছে। সো আজকের ক্লাসে এইটুকুই ছিল, নেক্সট ভিডিওতে প্রিপোজিশনটা কমপ্লিট করে ফেলো, যেগুলো রয়েছে আর কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো রয়েছে পুরো, তার জন্য আবার ধরো আলাদা একটা ক্লাস রাখবে, সেটাও তোমাদের হয়তো এরপরে 2টো ভিডিও দিতে পারি পরপর প্রিপোজিশনের, মানে যে রুলসগুলো রয়েছে এগুলো শেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ভোকাব পার্টটা রয়েছে সেটাও হয়তো একটা ভিডিওতে পুরো বলে দিতে পারি, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটা আজকের জন্য এইটুকুই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, SMARTBEING, স্মার্ট বি একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখবে, তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবে, বা এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক দেখতে পাবে, মানে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে ডিরেক্ট ক্লিক করেও জয়েন হয়ে যেতে পারো। এখানে আমি বিভিন্ন MCQ কোয়েশ্চেন এখানে শেয়ার করে থাকি, যেগুলো তোমরা কুইজের মাধ্যমে অ্যান্সার করতে পারো, যেরকম মানে এক্সামের মধ্যে থাকে ইংলিশ কোয়েশ্চেন, বিভিন্ন টপিক থেকে দেওয়া হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন ইনফরমেশন এখানে দিয়ে থাকি, বিভিন্ন জব রিলেটেড, আর বিভিন্ন PDFও শেয়ার করে থাকে, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়। সো যাই হোক, ভিডিওটা আজকের জন্য এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।